বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিটের প্রয়োগ, প্রথম পত্রের নবম অধ্যায়ের 10ম লেকচার। আজকে এই লেকচারে যেটা দেখাবো আমরা, বা আজকে লেকচারে যেটা আমাদের আলোচনায় থাকবে, সেটা হচ্ছে যে বিট প্রয়োগ করে আমরা কি কাজ করতে পারি। এর আগের লেকচারে বিট গঠনের কৌশল, বিটের গাণিতিক হিসাব, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে আজকে এই লেকচারে আমরা আলোচনা করব ওই বিট প্রয়োগ করে আমরা কি কাজ করতে পারি। তার মানে বিটের গুরুত্বটা কি। আসলে কোনো জিনিসের গুরুত্ব বা কোনো টার্ম বা রাশির গুরুত্ব তখনই বোঝা যায় যখন সেটার ব্যবহার দেখা যায়। হ্যাঁ, মাল্টিফাংশন যদি থাকে কোনো রাশির, মানে চতুর্মুখী ব্যবহার যদি থাকে, তাহলে তার গুরুত্ব হচ্ছে বেশি থাকবে। তো আমরা দেখি যে বিটের প্রয়োগ কিভাবে, বিট কত প্রকারে বিটের প্রয়োগ করা যায়, সেটাই হচ্ছে তাহলে আমাদের কি বিটের গুরুত্ব বোঝানো যাবে। তো এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো বিট কাকে বলে এটা আমরা দেখেছি যে দুইটা একই দিকে গতিশীল সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট শব্দ তরঙ্গ একসঙ্গে মিলিত হয়ে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি করে, সেই লব্ধি তরঙ্গের কী হয়, পর্যায়ক্রমিকভাবে তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে। এই পর্যায়ক্রমিকভাবে যদি তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে আমাদের কাছে শব্দটা কেমন মনে হবে, যে একটা প্রবল শব্দ, একটা দুর্বল শব্দ, একটা প্রবল শব্দ, একটু দুর্বল শব্দ, সময়ের সঙ্গে এদের তীব্রতার এইরকমভাবে পর্যায়ক্রমিকভাবে হ্রাস বৃদ্ধি ঘটে, তখন সেটাকে আমরা বিট বলি। এই বিট প্রয়োগ করে আমরা কি করতে পারি, যে দুইটা কম্পাঙ্ক যদি একসঙ্গে মিলিত হয়ে বিট সৃষ্টি করে, তাদের একটি কম্পাঙ্ক যদি জানা থাকে, তাহলে এই অজানা কম্পাঙ্কটা আমরা বের করতে পারি। তাহলে বিটের সাহায্যে আমরা কি করতে পারি, একটা অজানা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন শব্দ তরঙ্গের ক্ষেত্রে। আর কি করতে পারি আমরা, কোনো একটা জায়গায় কোনো খনি আছে কিনা, সেই খনির অস্তিত্ব নির্ণয় করা যায় বিটের ব্যবহার করে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো খনির অস্তিত্ব আছে কিনা, সেটা বিটের প্রয়োগ করে তার অস্তিত্ব সম্পর্কে জানা যায়। আবার দুইটা বাদ্যযন্ত্রের সুরের মধ্যে তুলনা করা বা তাদের সুর সম্পর্কে জানা, এগুলো আমরা বিট নির্ণয়ের করে বলতে পারি যে বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করা যায় বিটের সাহায্যে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউজেস অফ বিট। তাহলে এইগুলো নিয়ে আমরা এখন পর্যায়ক্রমিকভাবে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অজানা কম্পাঙ্ক নির্ণয়। বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়। বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়। এই আমরা ধরে নিলাম দুটি সুরশলাকা যাদের কম্পাঙ্ক F1 ও F2। এই দুটি সুরশলাকা একসঙ্গে যদি শব্দায়িত করি আমরা, আসলে অ্যাকাউস্টিক ল্যাব যেটাকে বলা হয়, লম্বা রুম থাকে এইগুলো, এবং এইগুলো সাধারণত সাউন্ডলেস হতে হবে রুমগুলোকে। হ্যাঁ, সাউন্ডলেস হতে হবে। যেমন যদি ফ্যান চালানো যায়, তাহলে সেই রুমে কিন্তু অ্যাকাউস্টিক প্র্যাকটিক্যাল সূক্ষ্মভাবে করানো সম্ভব না। বায়ু প্রবাহ, সাধারণত বাইরের বায়ু প্রবাহ থাকা যায় না। এই সমস্ত জায়গায় বা এরকম একটা ল্যাবে যদি আমরা দুটি সুরশলাকা নিই, দুটি সুরশলাকা দুই হাতে নেওয়ার পরে, সুরশলাকা নেওয়ার পরে যদি আমরা একই সঙ্গে এটাকে আঘাত করি, একই সঙ্গে শলাকা দুটিকে আঘাত করে যদি ঠিক এইরকমভাবে পাশাপাশি ধরি আমরা একই ডিস্টেন্সে, এরকম আগা পিছে হলে হবে না, এরকম আগা পিছে, এইটা একটু আগে থাকলো, এটা একটু পরে থাকলো, এরকম করে এরকম সমান করে ধরতে হবে। কিন্তু এটা একটু আগে থাকলো, এটা একটু পরে থাকলো, তাহলে তরঙ্গের কী হবে, আগা পিছা হয়ে যাবে। তাহলে উৎস দুটি কী হবে, সমদূরবর্তী হতে হবে। তাহলে এইরকম, তাহলে এই দুইটা তরঙ্গকে যদি আমরা একটা হাতে ধরে নিই, তাহলে এখান থেকে একটা তরঙ্গ তৈরি হবে, এটা থেকে একটা তরঙ্গ তৈরি হবে। এই দুইটা তরঙ্গ কেমন হতে হবে, এদের কম্পাঙ্ক যদি এমন হয় যে একটা 280 আর একটা হলো তোমার 300 হার্টজ, তাহলে কিন্তু বিট তৈরি হবে না। বিট গঠনের কৌশলই হচ্ছে এই দুইটার কম্পাঙ্কের পার্থক্য হতে হবে কত, লেস দ্যান 10 হার্টজ। তাহলে 10 হার্টসের নিচে হতে হবে এদের
পার্থক্য। তো এইরকম দুইটা সুরশলাকাকে যদি আমরা একটা কম্পিত করে যদি আমরা বায়ুতে এরকম করে ধরি ওই অ্যাকাউস্টিক ল্যাবে, যেখানে অন্যের বায়ু প্রবাহ, অন্য জায়গার বায়ু প্রবাহের কোনো শব্দ আমাদের কানে আসছে না, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি এই দুইটা তরঙ্গ একসঙ্গে মিলিত হয়ে কিছু সময় পরেই এদের মধ্যে একটা খুব সুন্দর করে যদি আমরা শোনার চেষ্টা করি, তাহলে কী হবে, টং 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 এরকম শব্দ শোনা যাবে। এই যে টং 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 এই যে শব্দটা পাওয়া যাচ্ছে, তার মানে সেখানে বিট সৃষ্টি হচ্ছে। তাহলে এই বিট যদি আমরা এখন গণনা করি, তাহলে বিট যদি গণনা করি, কিভাবে গণনা করব, একটা স্টপ, এইটা নিলাম, একটা স্টপ ওয়াচ চালু করে দিলাম। এই স্টপ ওয়াচ চালু করে দিয়ে আমরা এখন গণনা করলাম যে 1 2 3 4 5 10টা 20টা 15টা 50টা বিট শোনার পরে আমরা সেটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন দেখলাম আমরা কত পর্যন্ত গণনা করেছি, 50 পর্যন্ত। 50 পর্যন্ত গণনা করতে আমাদের কত সময় লাগলো, স্টপ ওয়াচ দেখে বের করে নিলাম আমরা, 10 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এই 10 সেকেন্ড সময়ে সৃষ্ট বিটের সংখ্যা কত, 50টি। 1 সেকেন্ডে সৃষ্ট বিটের সংখ্যা কত, 5টি। ক্যাপিটাল এন এর মান আমরা বের করে ফেলতে পারব। এখন এখানে আমরা আলোচনা শুরুতেই ধরে নিই যে F1 জানা কম্পাঙ্ক, আর F2 হলো আমাদের অজানা কম্পাঙ্ক। অজানা কম্পাঙ্ক, ঠিক আছে। দুইটা কম্পাঙ্ক একসঙ্গে মিলিত হয়ে লব্ধি কম্পাঙ্ক সৃষ্টি করবে। সেই দুইটা কম্পাঙ্কের মধ্যে একটা F1 একটা F2। তাহলে দেখা গেল প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা, এখন এই F1 বড় না F2 বড় এটা তো আমাদের জানা নেই, কিন্তু আমরা জানি যে F1 এর মান জানা, F2 এর মান অজানা। এখন এটা আমরা আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এটা 280 হার্টজ। 280 হার্টজ, তাহলে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা, তাহলে ক্যাপিটাল এন যেটা, এইটা সমান আমরা কত পাবো, F1 ডিফারেন্স F2, এই মানটা পেয়েছি আমরা 5টি, সাপোজ 5টি। তাহলে এই 5টি যদি হয়, তাহলে F2 এর মান কত হতে পারে, F2 ইজ ইকুয়াল টু F1 প্লাস মাইনাস এন। তার মানে এটার মান হতে পারে 285 হার্টজ, বা এটার মান হতে পারে 275 হার্টজ F2। তাহলে এই F2 এর মান হতে পারে দুইটা, এইটা আর এইটা। আমরা যে প্র্যাকটিক্যালটা এই পর্যন্ত সম্পন্ন করেছি তাতে করে আমরা কি পাচ্ছি যে F2 এর মান হতে পারে 285 হার্টজ অথবা 275 হার্টজ, কিন্তু এটি সঠিক উত্তর না, তাই না? এটা কখনো সঠিক উত্তর হতে পারে না, এটা কখনো সঠিক উত্তর হতে পারে না, কারণ একটার মান দুইটা হতে পারে না, দুইটা হতে পারে না। তাহলে এখন কি করতে হবে, এখন আমাদের অ্যাকুরেট মানটা বের করতে হবে যে 285 না 275, ঠিক না? তাহলে এর জন্য আমরা এখন কি করব সেটা আমরা দেখি। আমরা একটা গ্রাফ যদি আমরা দেখি, এরকম একটা লেখচিত্র, এইটা হলো আমাদের F1 সমান 280 হার্টজ, 280 হার্টজ। এখন কি হতে পারে, এইটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে উপরের দিকে থাকলে কম্পাঙ্ক বেশি হবে, নিচের দিকে থাকলে কম্পাঙ্ক কম হবে। তাহলে F2 এর মান কত হতে পারে, এইটা 5, n ইজ ইকুয়াল টু 5, এটাও হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে F2 যদি হয় তাহলে সেটা হবে 285 হার্টজ, এখানে যদি হয় তাহলে F2 হবে 275 হার্টজ। এইভাবে আমরা এটাকে দেখাচ্ছি, কিন্তু এইটা আমাদের সঠিক উত্তর না। তাহলে কি করলে আমাদের সঠিক মানটা পাওয়া যাবে সেইটা আমরা এখন দেখতে চাই, কি করলে আমাদের সঠিক মানটা পাওয়া যাবে। তাহলে F1 অজানা F2 অজানা কম্পাঙ্ক আমাদের। তাহলে প্রথমে আমরা যেটা করতে চাই যে 1 নম্বরে যে অজানা শলাকার ভর বাড়ানো হলো।
অজানা শলাকার ভর বাড়ানো হলো। এই যে সুর শলাকা ছিল, এটা এরকম একটা কম্পাঙ্ক নির্ণয়কারী যন্ত্র, এটা এর ভর বাড়ানো হলো। এই কীভাবে ভর বাড়াবো আমরা? এর ভর বাড়ানোর জন্য এই দুইটা প্রান্ত কম্পিত হয়, টিউনিং ফর্ক যেটাকে বলা হয়। টিউনিং ফর্ক বা সুর শলাকা, যেটা আমাদের বইয়ের প্রথম পাতাতে এই ধরনের চিত্র দেওয়াও থাকে, টিউনিং ফর্ক। তো টিউনিং ফর্কের কি করব আমরা? এই টিউনিং ফর্কের ভর বাড়াতে চাই আমরা। ভর বাড়াতে চাইলে কি করতে হবে? ভর দুইভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে যে একটা পাত্রে যদি আমরা গলিত মোম নিই, সেই গলিত মোমের মধ্যে যদি এই প্রান্ত দুইটা একটু ডুবিয়ে আবার তুলে নিই, তাহলে কী হবে? গায়ে মোম লেগে যাবে। মোম লেগে গেলে কি হবে? ভর বেড়ে যাবে। এখন ভর কেন বাড়াতে যাব আমরা? আমরা একটা সূত্র জানি যে F প্রপোর্শনাল টু 1/m, এইটা, হ্যাঁ, এটা হচ্ছে কম্পাঙ্কের সঙ্গে ভরের সম্পর্ক। যে বস্তুটা কম্পিত হচ্ছে তার ভরের সঙ্গে তার কম্পনের বা ফ্রিকোয়েন্সির সম্পর্কটা হচ্ছে এটা, F প্রপোর্শনাল টু 1/m। তাহলে ভর যদি বেড়ে যায় কম্পাঙ্ক কমে যাবে, ভর যদি কমে যায় কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে আমরা এখানে কি করেছি? অজানা শলাকার ভর বাড়ানো হলো, ফলে F2 বেড়ে যাবে, F2 কমে যাবে। ভর বাড়ালে কম্পাঙ্ক কমে যাবে, F2 কমে যাবে। এখন ধরে নিলাম আমরা F2 275 হার্টজ ছিল, তাহলে যদি 275 হার্টজ থেকে থাকে, ভর বাড়ানোর ফলে সে কী হবে? ভর বাড়ানোর ফলে এই মানটা আরও নিচের দিকে নেমে আসবে, এখানে নেমে আসবে। এখন যদি আমরা ওই দুইটা শলাকায় একসঙ্গে কম্পিত করি, কীভাবে বুঝবো? আমরা একসাথে কম্পিত করে আবার বিট গণনা করলাম, আবার বিট গণনা করে দেখা গেল যে এইবার ভর বাড়ানোর ফলে বিট সংখ্যা পাওয়া গেল 6টি। তাহলে বিট সংখ্যা যদি 6টি হয় তাহলে কি হবে? তাহলে এখানে আমরা বলছি যে ক, অজানা শলাকার ভর বাড়ানো হলো, ফলে F2 কমে যাবে, তার ফলে কি হলো? বিট সংখ্যা বেড়ে গেল। যদি বিট সংখ্যা বেড়ে যায়, এই ঘটনাটা ঘটে, বিট সংখ্যা যদি বেড়ে যায় তাহলে F1 ইজ গ্রেটার দেন F2 হবে, F1 ইজ গ্রেটার দেন F2 হবে। তাহলে F1 ইজ গ্রেটার দেন F2 যদি হয়, তাহলে এই সমীকরণটা আর ডিফারেন্স দিয়ে লিখব না আমরা, তখন আমরা লিখব কি? যে n ইজ ইকুয়াল টু F1 মাইনাস F2 বা F2 ইজ ইকুয়াল টু F1 মাইনাস n, ব্যাস। তাহলে F1 এর মান যদি 280 হয়, n এর মান যদি 5 হয়, তাহলে এটা হবে 275 হার্টজ। ঠিক আছে? এরপরে দেখি আমরা যদি বিট সংখ্যা কমে যায় কিনা, তাহলে সেটা দেখি আমরা। বিট সংখ্যা কমে গেল, কমে কেন যাবে? নিচের ঘটনাটা আমরা দেখলাম। এখন এরপরে যদি F2 এর মান 285 হতো, তাহলে কি হতো? F2 এর মান যদি 285 হতো, তাহলে এর ভর বাড়ানোর ফলে কি হবে? এর ভর বাড়ানোর ফলে বিট সংখ্যা নিচের দিকে নেমে আসবে, কম্পাঙ্ক কমে যাবে। তাহলে কমে যাওয়ার ফলে বিট সংখ্যা কয়টা হবে? হয় 4টা হবে, না হয় 3টা হবে, এরকম কিছু একটা হবে। দেখা গেল বিট সংখ্যা পাওয়া গেল 4টা। তাহলে বিট সংখ্যা যদি 4টা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বুঝলাম আমরা? ওই যে ভর বাড়ানোর ফলে এটাকে একই সঙ্গে কম্পিত করে একই সিস্টেমে এই দুইটার মধ্যে আবার বিট গণনা করলাম আমরা। তার বিট গণনা করে এবার পাওয়া গেল কয়টা? 4টা বিট। তখন আমরা কি বলছি? বিট সংখ্যা কমে গেল, বিট সংখ্যা কমে গেল। আসলে বিট সংখ্যার সঙ্গে ভর বাড়ানোর সরাসরি সম্পর্ক নেই। ভর বাড়ানোর সাথে সম্পর্ক হচ্ছে কম্পাঙ্কের, কম্পাঙ্ক কমে যাবে। ভর বাড়ানো হলে কম্পাঙ্ক কমে যাবে। এই কম্পাঙ্ক কমার ফলে যদি বিট সংখ্যাও কমে যায়, কম্পাঙ্ক কমার ফলে যদি বিট সংখ্যাও কমে যায়, তাহলে যার ভর বাড়ানো হলো তার কম্পাঙ্কটা কি হবে? বড় হবে। তাহলে এক্ষেত্রে কি হবে?
এক্ষেত্রে F2 ইজ গ্রেটার দেন F1 হবে, অর্থাৎ অজানা বড়। অজানা বড় বলতে আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে যার ভর বাড়ানো হলো তার কম্পাঙ্ক বড় হবে। তাহলে কী হবে? অতএব F2 ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে? F1 প্লাস n, এটা। তাহলে এখানে আমাদের ফাইন্ডিংসটা কি? যে 1 নম্বরে আমরা বলেছি শুধু একটাই ঘটনা, যে অজানার ভর বাড়ানো হলো। তাহলে অজানার ভর যদি বাড়ানো হয় তাহলে অজানাকে আমরা F2 ধরেছি, F2-র কম্পাঙ্ক কমে যাবে। এইটা হলো আমরা এই সূত্র থেকে পেয়েছি। তাহলে এই সূত্রের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত হচ্ছে আমাদের এই অংশটুকু। এর ফলে আমরা কি করছি? এখন এই দুটো অংশকে টেস্ট করছি। টেস্ট করতে যেই দেখা গেল যে প্রথমে বলা হলো যে বিট সংখ্যা বেড়ে গেল, ভর বাড়ানোর ফলে, অজানার ভর বাড়ানোর ফলে বিট সংখ্যা বেড়ে গেল। যদি অজানার ভর বাড়ানোর ফলে বিট সংখ্যা বেড়ে যায় তাহলে জানা কম্পাঙ্কটা বড়। তাহলে জানা কম্পাঙ্কটা এইখানে ছিল আর অজানাটা নিচে ছিল, এমনভাবে ভর বাড়ানো হলো সে আরও কমে গেল। তাহলে আরও যদি কমে যায় বিট সংখ্যা বেড়ে গেল। তাহলে বিট সংখ্যা যদি বেড়ে যায় তাহলে জানাটা বড়, সেই শর্তে আমরা একবার দেখলাম। আর যদি বিট সংখ্যা কমে যায় তাহলে হচ্ছে তোমার অজানাটা বড় হবে। ঠিক আছে, এইটা হলো ভর বাড়ানোর ফলে। এখন যদি ভর কমানো হয় তাহলে কি হবে? 2 নম্বর, অজানা শলাকার ভর কমানো হলো, ফলে F2 এর মান বেড়ে যাবে। যেহেতু ভর বাড়ালে কম্পাঙ্ক, ভর কমালে কম্পাঙ্ক বেড়ে যায়, ভর কমালে সেটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে বেশি কম্পিত হবে। তাহলে বেশি কম্পিত হওয়ার অর্থ হলো কম্পাঙ্ক বেড়ে যাবে। কার ভর কমালাম আমরা? অজানা শলাকার। অজানা শলাকার কম্পাঙ্ক কত? F2। তাহলে F2 এর মান বেড়ে যাবে। ব্যাস, F2 এর মান বেড়ে গেল। তারপরে কি করব আমরা? F2 এর মান বেড়ে যাওয়ার ফলে এখন যদি আমরা দেখি যে কেমন থাকবে এটা, এইটা হলো F1। F1 সমান হচ্ছে কত? 280 হার্টস। এইখানে ছিল আমাদের F2 275 হার্টস, আর এইখানে ছিল হচ্ছে আমাদের F2 285 হার্টস। ঠিক আছে, এখন কি করলাম আমরা? F2 এর মান বেড়ে গেল। F2 এর মান যদি বেড়ে যায় তাহলে কি হবে? ক, এটা ক খ গ বলি আমরা এটাকে, গ। তাহলে গ কি হলো? বলা হলো যে বিট সংখ্যা বেড়ে গেল। এখন কি করলাম আমরা? এই F2 এর ভর কমানো হলো, কমিয়ে তাহলে F2 এর মান বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে আমরা কি করলাম? ওই দুটাকে আবার একসঙ্গে নিয়ে কানে ধরে শুনে দেখলাম যে কয়টা বিট সৃষ্টি হয়। তো দেখলাম যে বিট সংখ্যা বেড়ে গেল। এখন বিট সংখ্যা বেড়ে যাওয়ার অর্থ কী? তাহলে F2 এর মান ভর বাড়ানোর ফলে, এই ভর কমানোর ফলে F2 এর মান বেড়ে গেল। F2 এর মান বেড়ে প্রথমে কয়টা বিট ছিল? 5টা। এটাতেও 5টা, এটাতেও 5টা। এখন ভর বাড়ানোর ফলে এইখানে চলে যাবে। এইখানে গেলে এই বিটটা কত হবে? <5, সাপোজ 4। এইটা এখানে বেড়ে গেল। তাহলে এখানে বিট সংখ্যা কত? এখানে সাপোজ 6। তাহলে দেখা যাচ্ছে যদি বিট সংখ্যা বেড়ে যায়, ভর কমানোর ফলে বিট সংখ্যাও যদি বেড়ে যায় তাহলে নিচেরটা ঘটছে না, কারণ নিচেরটায় বিট সংখ্যা কমে যাচ্ছে। তাহলে উপরেরটা ঘটছে। তাহলে উপরেরটা যদি বিট সংখ্যা বেড়ে যায় তাহলে F2 বড়। তাহলে কি হবে? F2 ইজ গ্রেটার দ্যান F1 হবে। তার মানে অজানা কম্পাঙ্ক বড় হবে। তাহলে অজানা কম্পাঙ্ক যদি বড় হয় তাহলে এখন আমরা F2 দিকে কী পাবো? অতএব F2 ইজ ইকুয়াল টু F1 প্লাস n। এই সিদ্ধান্তটা হয়ে গেলে এখন আমাদের কাছে এইটা একেবারেই সহজ হয়ে গেল, ঠিক না?
বিট সংখ্যা বেড়ে গেলে তোমার কী হবে, বিট সংখ্যা বেড়ে গেলে F2 এর মান বড় হবে। কখন? ভর কমানোর ফলে। আর ঘ নাম্বারে কি হবে তাহলে? ঘ নাম্বারে বলছে যে বিট সংখ্যা কমে গেল, বিট সংখ্যা কমে গেল। এই বিট সংখ্যা কমে গেল এটা আমরা কিভাবে বুঝছি? ওই শলাকা দুইটাকে একই সাথে আবার শব্দায়িত করতে হবে, অর্থাৎ আঘাত করে বিট সংখ্যা প্রথমে যেমন আমরা বিট গণনা করছিলাম ঠিক সেইভাবে আমাদের একসাথে শব্দায়িত করে কান দিয়ে এই স্টপওয়াচ চালু করে এটা গণনা করতে হবে। যদি আমরা গণনা করে দেখি যে বিট সংখ্যা কমে গেল, তাহলে বিট সংখ্যা যদি কমে যায় তাহলে নিচের ঘটনাটাকে সাপোর্ট করছে। তাহলে নিচের ঘটনাটাকে যদি সাপোর্ট করে তাহলে কি হচ্ছে? F2 ইজ লেস দ্যান F1 হবে। অজানা কম্পাঙ্ক এটা, অজানা শলাকার ভর কমানো হলে F2 এর মান বেড়ে যাবে। F2 এর মান বেড়ে যাওয়ার ফলে যদি বিট সংখ্যা কমে যায় তাহলে F2 ইজ লেস দ্যান F1। তার মানে এটা বড় ছিল, এ একটু বেড়ে তার কাছাকাছি চলে গেছে। তাহলে কাছাকাছি যদি যায় তাহলে বিট সংখ্যা কি হবে? কমে যাবে। তাহলে তখন F2 ইজ ইকুয়াল টু কত হবে? F1 মাইনাস n। এই চারটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ভর বাড়ার ফলে দুইটা ঘটনা ঘটছে, ভর কমার ফলে দুইটা ঘটনা ঘটছে। ভর বাড়ার ফলে দুইটা ঘটনা, যখন অজানা শলাকার ভর বাড়ানো হলে কি হবে? কম্পাঙ্ক কমে যাবে। কম্পাঙ্ক কমে প্রথমে ধরে নিলাম আমরা F2 সমান ছিল কত? 285 অথবা 275, 275 অথবা 285। তাহলে যখন ভর বাড়ানো হলো তাহলে F2 এর মান কমে গেল, তাহলে উপরেরটা কমে নিচের দিকে নেমে আসলো আর নিচেরটা কমে আরও নিচের দিকে চলে গেল। বিট কি? F1 এবং F2 এর ডিফারেন্স। তাহলে F2 এবং F1 এর ডিফারেন্স যদি হয় তাহলে এইটা কমে যাওয়ার ফলে ডিফারেন্স কমে গেল, বিট সংখ্যা কমে গেল। যদি কমে যায় তাহলে F2 বড়, আর যদি বিট সংখ্যা বেড়ে যায় তাহলে F2 ছোট। এটা হলো ভর বাড়ানোর ফলাফল। ভর কমানোর ফলাফল একইভাবে আমরা এই দুটো। আবার এই আলোচনার পরে সব শেষে যদি এমন হয় যে আমরা অজানাটার ভর বাড়াচ্ছি না, আমরা জানাটারই ভর বাড়াচ্ছি, জানাটারই ভর কমাচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ঠিক উল্টো ঘটনাটাই পাবো আমরা। এখন এইটার প্রচুর অঙ্ক আছে আমাদের এই চ্যাপ্টারে। এই বিটের প্রয়োগ করতে যেই বিটের এই প্রয়োগগুলোর প্রচুর অঙ্ক আছে এবং সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই চারটা পয়েন্ট কিন্তু হচ্ছে সব সময় নখদর্পণে থাকতে হবে। আমার মনে হয় এই চারটা পয়েন্ট, 1 আর 2 নম্বর যে ঘটনায়, 1 নম্বরে ক খ, 2 নম্বরে হচ্ছে গ ঘ, এই চারটা পয়েন্ট যেটা পেয়েছি আমরা, এইটাকে যদি আমরা একটা চার্ট তৈরি করে সামনে রাখতে পারি এবং এক নজরে যদি এইটা আমরা দেখি বা দেখার অভ্যাস করি তাহলে দেখা যাবে যে এই জিনিসটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। এবং এরপরে আমি যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিসগুলো দেখাবো তখন এগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই সঠিকভাবে বুঝতে পারবে। তো এটা হলো আমাদের অজানা বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়। আর একটা আসলে বিটের সাহায্যে আমাদের খনির অস্তিত্ব নির্ণয় করা যায়। কিছু কিছু অর্গান আছে যে অর্গানগুলো বা যে পাইপগুলোর ভিতরে বাষ্প দিয়ে বাজাতে হয় সেগুলো, তাহলে সেই বাষ্পের ঘনত্বের উপরে তার কম্পাঙ্ক তৈরি হয়। এখন এই রকমের সিমেট্রিক্যাল দুইটা অর্গান পাইপ যদি আমরা নিই, সেই অর্গান পাইপ দুইটার ভিতরে এক জায়গাকার আমাদের জানা বিশুদ্ধ বায়ু প্রবেশ করালাম আমরা। আরেকটা আমরা সাসপেক্ট করছি বা আমরা সন্দেহ করছি যে এই জায়গায় এর নিচে একটা খনি থাকতে পারে। তো যেখানে মাটির নিচে কোনো খনি থাকে তার উপরের বায়ুটা বিশুদ্ধ বায়ু হয় না, বিশুদ্ধ বায়ু থাকে না। তাহলে ওই জায়গাকার বায়ু নিয়ে এসে আমরা দ্বিতীয় অর্গানটার মধ্যে প্রবেশ করলাম। এখন যদি এই দুইটাকে বাজাই, আমরা এই দুটাকে যদি সুর তৈরি করি এবং এই সুর দুইটা যদি কোনো বিট সৃষ্টি না করে, এই সুর দুইটা যদি কোনো বিট সৃষ্টি না করে তাহলে কি বুঝবো আমরা? যে যেখানে আমরা মনে করছিলাম যে খনি আছে সেই খনিওয়ালা জায়গাতে আসলে খনি নেই, থাকলে সেখানকার বায়ু কি হতো? দূষিত হতো। 2 নম্বর, খনির অস্তিত্ব নির্ণয়।
তাহলে খনির অস্তিত্ব নির্ণয় করতে যেয়ে কী করছি, অর্গান পাইপ, যেটা বিশুদ্ধ বায়ুর কম্পাঙ্ক পেলাম F1, দূষিত বায়ুর কম্পাঙ্ক পেলাম F2। এই দুইটা পাইপকে যদি একইভাবে সুরশলাকার মতো করে কম্পিত করি এবং বিট গণনা করি, দেখা গেল যে এদের বিট n = 0, n = 0 বিট সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, F1 = F2, তার মানে ওই বায়ুটা দূষিত নয়। যদি বায়ুটা দূষিত না হয় তাহলে ওখানে খনির অস্তিত্ব নেই। আর যদি n ≠ 0 হয়, 4টা 5টা 3টা 6টা এরকম কোনো বিট সৃষ্টি হলো, তখন কি বলবো যে F1 ≠ F2। তার মানে বিশুদ্ধ যে বায়ুটা নিয়েছি আমরা একটা অর্গান পাইপে, আর যেখান থেকে খনির জায়গায় থেকে যে বায়ুটা নিয়েছি সেই দুই বায়ুর ঘনত্ব একরকম নয়। তার মানে ওখানে খনি থাকলেও থাকতে পারে। তাহলে এইভাবে হচ্ছে বিট গণনা করে খনির অস্তিত্ব সম্পর্কে জানা যায়। আর একটা হচ্ছে বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করা যায়। বাদ্যযন্ত্রে আমাদের কাছে দুইটা বাদ্যযন্ত্র আছে, যাদের একটার কম্পাঙ্ক F1 আর একটার কম্পাঙ্ক F2, এটা আমরা জানি না। এখন এই দুইটা বাদ্যযন্ত্র যদি আমরা একই সঙ্গে বাজাই, একই সঙ্গে বাজানোর ফলে যদি এদের কোনো বিট সৃষ্টি না হয়, তাহলে তখন বুঝবে এরা সমসুরে আছে, ঐকতানে আছে। হ্যাঁ, সেম কম্পাঙ্ক। তাহলে সেম কম্পাঙ্ক যখন তৈরি হবে তখন কি হবে, এদের মধ্যে কোনো বিট সৃষ্টি হবে না। আর যদি বিট সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে এদের কম্পাঙ্ক ঠিক নেই, বা ঠিক বলতে কি এক না। তাহলে এইভাবে আমরা বাদ্যযন্ত্রের সুর কথার অর্থ হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের বিটের প্রয়োগ। তো প্রথম যেটা দেখলাম আমরা যে বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়, এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রয়োগ আমরা দেখি, এ ও বি দুটি শলাকা একই সাথে ধ্বনিত হলে 5টি বিট শোনা যায়। 5টি বিট শোনা যায়। এ এর ভর কমালে বিট সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক 250 হার্টজ হলে এ এর কম্পাঙ্ক কত? এটা হলো একটা অঙ্ক আমাদের। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বি এর কম্পাঙ্ক এফ বি সমান হচ্ছে 250 হার্টজ, আর ক্যাপিটাল N = হচ্ছে আমাদের 5টি, এফ এ = হোয়াট। এখানকার কি পয়েন্ট কোনটা, যে ভর বাড়ানোর ফলে এ এর ভর কমালে বিট সংখ্যা কমে যায়। তাহলে যেহেতু এ এর ভর কমালে বিট সংখ্যা কমে যায়, যেহেতু এ এর ভর কমালে, তাহলে 2 নম্বর শর্তে আসছি আমরা। 1 নম্বর শর্তটা ছিল ভর বাড়ানো, 2 নম্বরটা শর্ত ছিল আমাদের ভর কমানো। তাহলে ভর কমানোর ফলে যদি বিট সংখ্যা কমে যায়, তাহলে ভর কমানোর ফলে এইটা হলো আমাদের F1 এর মান 250 হার্টজ, এইটা ছিল আমাদের F2, এইটা হচ্ছে আমাদের F2। তাহলে কি হচ্ছে, এর ভর কমানোর ফলে বিট সংখ্যা কমে যায়। তাহলে বিট সংখ্যা কমে গেল, প্রথমে ছিল কয়টা বিট, 5টা বিট। তাহলে এর ভর কমানো হলো,
ভর কমানোর ফলে কী হবে, কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে তো এইখানে যাবে, এটাই বিট সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু F2 যদি নিচে থাকে তাহলে কম্পাঙ্ক বেড়ে গেল। তাহলে এখানে ছিল কয়টা বিট, 5টি বিট। এখন কয়টা বিট হলো, কমে গেল। তার মানে 4টা 3টা এরকম কমে গেল। তাহলে ভর কমানোর ফলে যদি বিট সংখ্যা কমে যায়, তাহলে কমে গেলে কি হবে, FB ইজ গ্রেটার দেন FA হবে। যার ভর কমানো হলো তার কম্পাঙ্ক ছোট হবে। তাহলে এখন আমরা নিশ্চিতভাবে অঙ্কটা করে ফেলতে পারি যে FA ইজ ইকুয়াল টু FB মাইনাস N। তাহলে FBর মান কত, 250 মাইনাস 5 সমান 245 হার্টজ। এই FA ইজ ইকুয়াল টু, খুব সহজ অঙ্কগুলো, শুধুমাত্র এই পয়েন্টগুলোকে আমাদের ধরতে হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে যদি আমরা ধরতে পারি তাহলে এই অঙ্কগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। পয়েন্টগুলো কি, ওই 4টা পয়েন্ট, ভর বাড়ানোর ফলে 2টা, ভর কমানোর ফলে 2টা। আর যদি এমন হয় যে বলা হলো যে ভর কমানোর ফলে বা ভর বাড়ানোর ফলে বিট সংখ্যা একই থাকলো, তাহলে সেই ক্ষেত্রে আর একটা হয় যেটা, যেমন এইটা F1 সমান 250 হার্টজ। এখন বলছে যে বিট ভর কমানোর আগে ও পরে বিট সংখ্যা একই থাকলো। তাহলে ভর কমানো হয় যদি, তাহলে এইটা ছিল আমাদের F2, ভর কমানোর আগে ছিল কয়টা, 5টি। ভর কমানোর ফলে এমনভাবে কমানো হলো F2 বেড়ে এইখানে চলে আসলো, তাহলে তখনও বিট সংখ্যা হলো 5টি। তাহলে তখন আমাদের এই শর্ত প্রয়োগ করে F1 আর F2 এর মান বের করতে হবে। এরকম কিছু অঙ্ক থাকে যে ভর কমানোর ফলে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। যদি ভর কমানোর ফলে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে জানাটা বড় হবে, আর ভর বাড়ানোর ফলে যদি বিট সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে অজানাটা বড় হবে। এই তো এই মোটামুটি এগুলো তোমরা একটু দেখো ভালো করে, এবং এর যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো আছে সেগুলো তোমরা নিজ নিজ বই থেকে একটু দেখবে, আর আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস দিয়ে এগুলোর উদাহরণ তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়, আল্লাহ হাফেজ।